দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে শিরোনাম। গাজায় একদিনে ৭২,০০০ শিশুকে পোলিও টিকাদান। যুদ্ধবিরতির দাবিতে তেল আবিব জুড়ে বিক্ষোভ। ভারতের ত্রিপুরায় অভিযানে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার। সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার মুখে রাশিয়া। ১৫ অঞ্চলে ইউক্রেনের ১.৫ শতাধিক ড্রোন হামলা। দর্শক এবার পুরো খবর। পশ্চিম তীর ও গাজা দুই অঞ্চলে সমান তালে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। খাবার, পানি ও বিদ্যুৎ ছাড়াই দিন কাটছে লাখো ফিলিস্তিনির। এরই মধ্যে প্রথম দিন ৭২,৬০০-র বেশি শিশুকে পোলিও টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেন প্রায় ৩ লাখ ইসরায়েলি। আমি মনে করি আমরা একটি সন্ত্রাসী সরকারের অধীনে বাস করছি। এই সরকার অপরাধী। দেশের মানুষের মতামতের তোয়াক্কা না করে শুধু নিজেদের লাভের কথাই ভাবেন তারা। গাজার টানেল থেকে আরও ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর এভাবেই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের এই নাগরিক। তিনি একা নন। নেতানিয়াহুর পতন ও যুদ্ধবিরতির দাবিতে রোববার তেল আবিবের পথে নামেন প্রায় ৩ লাখ বিক্ষোভকারী। আন্দোলন সহিংস রূপ নিলে লাঠিচার্জ করে পুলিশ, গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। আমি ক্ষুব্ধ, আমি হতাশ। এই ৬ জিম্মিদের জীবনের কোনো মূল্য নেই। আমরা আমাদের কাজ ছেড়ে সন্তানদের ঘরে রেখে রাস্তায় নেমেছি শুধু এই দুর্নীতিবাজ সরকারের পতন করব বলে। নিজ দেশের নাগরিকদের আকুতিও কানে তুলছেন না নেতানিয়াহু। তাই যুদ্ধবিরতির দিকে না হেঁটে আরও আগ্রাসী রূপে ইসরায়েলের সামরিক বাহিনী পশ্চিম তীরে ৬ষ্ঠ দিনের মতো আগ্রাসন চালাচ্ছে জায়নবাদী সেনারা। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ট্যাঙ্ক ও সাজোয়া যান দিয়ে জেনিন শহর ঘিরে রেখেছে আইডিএফ। এতে খাবার, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট ছাড়াই দিন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি। গাজাতেও চলছে ইসরায়েলি তাণ্ডব। উত্তরাঞ্চলে একটি স্কুল ভবনে আশ্রিত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তেল আবিব। দেইর আল বালাহ থেকেও মিলছে প্রাণহানির খবর। এরই মধ্যে প্রথম দিন ৭২,৬০০-র বেশি শিশুকে পোলিও টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকার ৬,৪০,০০০ শিশুকে টিকাদানের আওতায় আনতে চায় সংস্থাটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভারতের ত্রিপুরায় ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে রাজ্যটির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন নারী এবং ১ শিশু রয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কক্সবাজার জেলার ৩ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ত্রিপুরার ভাটিয়াবাড়ি এলাকার সীমান্ত চৌকির কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য সম্প্রতি ত্রিপুরায় অতিরিক্ত তল্লাশি চৌকি স্থাপন করেছে বিএসএফ। ২ দিনের টানা বৃষ্টিতে নাকাল ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। ২ রাজ্যে বৃষ্টি এবং বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিখোঁজ বেশ কয়েকজন। ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা ও জলাবদ্ধতা। শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি চলে রোববারও। এতে ব্যাহত হয় সড়ক ও রেল যোগাযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। ২ রাজ্যের রেললাইন ডুবে যাওয়ায় বিভিন্ন জায়গায় বাতিল হয়েছে কমপক্ষে ১০০-র বেশি ট্রেনের শিডিউল। বেশ কয়েকটিকে পাঠানো হয়েছে ভিন্ন গন্তব্যে। বন্যা কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী। সার্বিক পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডির সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দেয় সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যটির ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি এ বিষয়ে জরুরি বৈঠক করে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন। সেই সঙ্গে বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ পৌঁছানোরও নির্দেশ দিয়েছেন তিনি। নাগরিকদের অনুরোধ করেছেন জরুরি কাজ ছাড়া বাইরে বের না হতে। সোমবার অন্ধ্রপ্রদেশের অন্তত ৬টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মোর্শেদ শোভন, চ্যানেল 24। পাকিস্তানে বাড়ছে অ্যামপক্স আক্রান্তের সংখ্যা। পেশোয়ারে চতুর্থ ব্যক্তি শরীরে শনাক্ত হয় এই ভাইরাস। রোববার ৪৭ বছর বয়সী এক ব্যক্তির নমুনায় পাওয়া যায় অ্যামপক্স ভাইরাসের উপস্থিতি। গেল ২৯ আগস্ট মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে ফেরেন তিনি। তখন থেকেই তাকে আলাদা রেখেছিলেন সীমান্ত স্বাস্থ্যকর্মীরা। এ নিয়ে দেশটিতে সংক্রামক এই ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এদের ৪ জনই পেশোয়ারের হওয়ায় শহরটি অ্যামপক্সের মূল কেন্দ্রে পরিণত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিসরে হামলার মুখোমুখি রাশিয়া। মস্কো সহ দেশটির ১৫টি অঞ্চলে একসাথে ১৫৮টি ড্রোন ছুড়েছে ইউক্রেন। সবচেয়ে বেশি ৪৬টি ড্রোন ছোড়া হয় তুরস্কে। হামলা থেকে বাদ যায়নি মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সব কয়টি ড্রোন আঘাত হানার আগেই বিধ্বস্ত করেছে সেনারা। তবে এর ভেঙে পড়া অংশের আঘাতে আগুন লাগে মস্কোর একটি তেল শোধনাগারে। বেলগরোদে প্রাণ যায় একজনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জুড়ে অভিযান শুরু করেন হিটলার। শুরুতে রুশদের নাকানি চুবানি খাওয়ালেও শেষমেশ মস্কোর শীতের কাছে নতি স্বীকার করে নাৎসি বাহিনী। পরবর্তী ৮ দশকে দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ রাশিয়া নিজ ভূখণ্ডে এত বড় পরিসরে হামলা দেখেনি। সম্প্রতি ইউক্রেনের চোখ রাঙানিতে ফের শক্তিশালী হামলার মুখে দেশটি। রোববার মস্কো সহ ১৫ অঞ্চলে একসাথে ১৫৮টি ড্রোন ছুড়ে ইউক্রেন। সবচেয়ে বেশি ৪৬টি ড্রোন ছোড়া হয় কুরস্কে। এছাড়া ব্রায়ানস্ক, ভরোনেজ, বেলগরোদেও চালানো হয় ড্রোন হামলা। রাজধানী মস্কোতে পরপর ২টি ড্রোন ছোড়ে কিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সব কয়টি ড্রোন আঘাত হানার আগেই বিধ্বস্ত করেছে সেনারা। তবে ভেঙে পড়া অংশের আঘাতে আগুন ধরে যায় মস্কোর একটি তেল শোধনাগারে। ক্ষতিগ্রস্ত হয় ২২টি ভবন, পুড়ে যায় ২০টি যানবাহন। নিজেদের বানানো ড্রোন দিয়ে হামলা চালিয়েছি আমরা। স্বল্প পরিসরে হলেও আশানুরূপ সাফল্য এসেছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সমর্থন পেলে আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারি। এই ধরনের অভিযানের মাধ্যমে যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে যাব আমরা। ইউক্রেনের খার্কিভে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়াও। এতে ধসে পড়ে একাধিক ভবন, আহত হন অর্ধশতাধিক বাসিন্দারা। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র খার্কিভের কয়েকটি অঞ্চলে আঘাত হানে। ব্যস্ত বাজার, শপিং মল, পার্ক সব জায়গাতেই শুধু ধ্বংসস্তূপ। সবাই কাতরাচ্ছে। আহতদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। শুধু খার্কিভ নয়, সুমি, কিয়েভ সহ কয়েক অঞ্চলে মধ্যরাত থেকেই মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। জাপানে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে টাইফুন শানশান। এ পর্যন্ত প্রাণ গেছে 7 জনের। সেন্ট্রাল জাপান সহ বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে বৃষ্টি এবং ভূমিধস। কেবল আতামি শহরেই অন্তত 10টি ভূমিধসের ঘটনা ঘটেছে। পশ্চিমাঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি। ক্ষয়ক্ষতির কবলে কিউশু শহরও। ভারী বৃষ্টির কারণে জাপানের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে সরকার। টাইফুনের প্রভাব রয়ে গেছে রাজধানী টোকিও শহরেও। অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাতের কারণে ভেঙে পড়েছে বেশ কিছু ভবনের ছাদ। ৩৫,০০০ বাড়িতে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। ভয়াবহ খরার কবলে আফ্রিকার দেশ নামিবিয়া। খরার ফলে দেশটির প্রায় ৮৪% মজুদ খাবার শেষ হয়ে গেছে। তীব্র এই খাদ্য সংকট মেটাতে হাতি, জলহস্তী, জেব্রা সহ ৭০০ প্রজাতির বন্যপ্রাণীর মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শতবর্ষের মধ্যে চরম মানবিক সংকটে দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া। ভয়াবহ খরার মুখে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ভয়ানক মানবেতর জীবন পার করছেন সেখানকার সাধারণ নাগরিকরা। খরার ফলে নামিবিয়ার প্রায় 84% মজুদ খাবার শেষ হয়ে গেছে। 14 লাখ মানুষ খাদ্য ও পানি ঘাটতির কারণে হুমকির সম্মুখীন বলে জানিয়েছে নামিবিয়ার পরিবেশ মন্ত্রণালয়। অন্যদিকে খাবার ও পানির জন্য বসতি এলাকায় তাণ্ডব চালাচ্ছে বন্যপ্রাণীরাও। এ অবস্থায় ক্ষুধার্ত জনগণের জন্য খাদ্য সরবরাহে প্রাণী হত্যার মতো অমানবিক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে 150টিরও বেশি বন্যপ্রাণী হত্যা করে মাংস বিতরণ করা হয়েছে। গেল বছরের অক্টোবরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শুরু হয় ভয়াবহ এই খরা। চলতি বছর 20% কম বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে। নামিবিয়া, জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়াতে খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছর দেশে দেশে দেখা দিয়েছে তীব্র খরা। ভূমধ্যসাগরীয় অঞ্চল, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া সহ ইউরোপের বিশাল অংশকে খরাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া খরার কারণে মধ্য ও দক্ষিণ ইতালি, উত্তর পশ্চিমে স্পেন ও গ্রিসেও দেখা দিয়েছে তীব্র পানি সংকট। ইপসিতা জামান, চ্যানেল 24। নরওয়ের রিসাভিকা থেকে উদ্ধার করা হয়েছে রাশিয়ার গুপ্তচর তিমি ভালদিমিরের মরদেহ। উদ্ধারের পর পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহটি কাছের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। চলতি সপ্তাহে নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় এই তিমির সন্ধান পায় মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। 5 বছর আগেই প্রথম তিমিটিকে শনাক্ত করা হয়। তখন এর সাথে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল দাবি সংগঠনটির। তবে রাশিয়া কখনোই এ ধরনের অভিযোগের সত্যতা স্বীকার করেনি। দর্শক, চীনের সাংহাইয়ে বিড়াল প্রেমীদের নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন। বিশেষ এই ইভেন্টে দেখা মেলে নানা জাতের বিড়ালের, সাথে ছিলেন মালিকরাও। আর বিড়ালের পরনে ছিল মিশরীয় বিশেষ এক ধরনের পোশাক। আদুরে প্রাণী হিসেবে বিড়ালের প্রতি ভালোবাসা সবারই। শখ আহ্লাদে পালিত এই প্রাণীর প্রতি মানুষের আধিক্যতা যেন একটু বেশি। এবার চীনের সাংহাইয়ে হয়ে গেল বিড়াল প্রেমী এবং তাদের মালিকদের নিয়ে ব্যতিক্রম ধর্মী এক আয়োজন, যাতে অংশ নেন অসংখ্য বিড়াল প্রেমী। বিশেষ এই ইভেন্টে অংশ নেন নানা জাতের 2 শতাধিক বিড়াল। নজর কাড়ে বিড়ালদের পরনে মিশরীয় বিশেষ পোশাক। গ্রীষ্মকালীন বিশেষ এই আয়োজন দেশটিতে বেশ জনপ্রিয়, যার ফলে বরাবরের মতোই আগে ভাগে শেষ হয়ে যায় টিকিট। এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, প্রাচীন মিশরীয় সংস্কৃতি এবং বিড়ালদের একটি দারুণ মেলবন্ধন। এটি প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির প্রতি সব বয়সী মানুষের ভালোবাসার একটি দারুণ উপলক্ষ। এই প্রদর্শনী আমাদের জন্য বিরল সুযোগ, নিজেদের বিড়ালকে মিউজিয়ামে নিয়ে আসার। অনেকে প্রিয় পোষ্য নিয়ে এখানে এসেছে। আমার 2 বছর বয়সী প্রিয় বিড়ালকে এখানে আনতে পেরে আমরা অত্যন্ত খুশি। প্রাচীন মিশরে বিড়ালের উপাসনা একটি পৌরাণিক কাহিনী হিসেবে পরিচিত, যেখানে বিড়ালদের জাদুকরী প্রাণী হিসেবে বিশ্বাস করা হতো। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় আপনারা চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।